দেখো তো স্ক্রিনে আসছে নাকি। তো গতদিনের ম্যাথ গুলো তো সব বুঝছো না? ওটা তোমাদের কাছে সোজা লাগছে নাকি? হ্যাঁ, বুঝছি। এখন এই ম্যাথটা দেখো। এখানে বলছে যে 0.5 সেন্টিমিটার ব্যাস ব্যাসের একটা পাইপ আছে। এখন ওটা ধরো পাইপ থেকে পানি আসতেছে। তো ওই পানিগুলো দেয়ালে আঘাত করতেছে। আর আর পানির বেগ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড। এখন যখন দেয়ালে আঘাত করবে তখন প্রতিক্রিয়া বলের কারণে কারণে কি দেয়াল থেকে ফিরে আসবে পানিগুলা। তো এই ঘটনাটা এটা হচ্ছে না এখানে। এখানে এই পানিগুলা রিবাউন্স করতেছে না, মানে আবার ফিরে আসতেছে না, ওটা একদম সোজা নিচে পড়ে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে। নর্মালি ওটা দিকে কিন্তু ফিরে আসার কথা ছিল, কিন্তু কোনো একটা কারণে ওটা নিচের দিকে চলে যাচ্ছে। এখন ওটার কারণে নিশ্চয়ই একটা কোনো কারণ আছে ওটার পিছনে। তো ওটা হচ্ছে ওই দেয়ালের প্রতিক্রিয়া বলটা। ওই দেয়ালের প্রতিক্রিয়ার কারণে এটা রিবাউন্স করতেছে না, সোজা একদম নিচে চলে যাচ্ছে। এখন প্রশ্ন দিয়েছে দেয়ালের গড় প্রতিক্রিয়া বল কত। এটা কিভাবে করবা? আসলে দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে 0.5 সেন্টিমিটার ব্যাস আর 2 মিটার পার সেকেন্ড। অঙ্কটা বুঝছো? হ্যাঁ, এটা এম কে রো ভি লিখে একে ভি বাই টি দিয়ে হ্যাঁ, বুঝি নাই। প্রতিক্রিয়া বল এম কে রো ভি আর একে ভি বাই টি। তাহলে বলতেছো এরকম, mv/t। এটা না, এখন এগুলা কিভাবে বের করবো বলো? এম ভি দেওয়া আছে, এটা টি, এগুলা কিভাবে বের করবা? এখন এখানে এটার মানে বলটা বের করার জন্য তোমার একটা রো নির্দিষ্ট ইন্টু সময় লাগবে। আয়তন এম হচ্ছে রো ভি, হ্যাঁ। আর আয়তন তো আবার পায়ের স্কয়ার। এইচ মনে হয়, এইচ তো দেওয়া নাই। হ্যাঁ, ওইটাই তো সমস্যা। এখন এখানে দেখো, মানে ফোর্স বের করার জন্য কি ওই সময়টা দিয়ে ভাগ করতে হয়, ভরবেগের পরিবর্তন ডিভাইড বাই টাইম। এখন এখানে যেহেতু কোনো টাইম দেওয়া নাই, তো আমরা টাইম 1 সেকেন্ড ধরে নেই। তো টাইম যদি 1 সেকেন্ড ধরে নাও, এখন 1 সেকেন্ডে এখানকার যে পানিটা বের হয় ওটা কত দূর যায়? 1 সেকেন্ডে কিন্তু 2 মিটার যাওয়ার কথা। তাহলে এখান থেকে শুরু করে এই যে সিলিন্ডারটা হবে এখানে, এই সিলিন্ডারের উচ্চতা হবে 2 মিটার। কারণ আমরা টি=1 সেকেন্ড ধরছি। এখন টি যদি 2 সেকেন্ড ধরতাম তাহলে এটা হয়তো 4 মিটার। আর আর কত হবে? 0.25 সেন্টিমিটার। এখন এম এম হবে 1,000, মানে হচ্ছে রো, ইন্টু পাই, আর হচ্ছে 2.25 এটার স্কোয়ার,
আর এইচ হচ্ছে 2 মিটার। এখন এখান থেকে একটা ভ্যালু পাবা। তো এখানে দেখো, এখানে এফ বের করতে হলে ভরবেগের পরিবর্তন, তার মানে হচ্ছে এম ভি মাইনাস এম ইউ। এখন শেষ বেগ তো এখানে জিরো হয়ে গেছে, এখানে গিয়ে বেগটা জিরো হয়েছে জন্য হচ্ছে সবকিছু নিচে চলে গেছে, পানিগুলো নিচে পড়ে গেছে গ্র্যাভিটির কারণে। তো এইটা জিরো হবে, তাহলে এফ হবে মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। তো মাইনাস এমটা এখান থেকে পাবা, এখানে যেটা আনসার আসছে এটা, ইন্টু ইউ। ইউ হচ্ছে 2 মিটার/সেকেন্ড, আর টি তো ধরে নিছে 1। এখন এখান থেকে আসবে 4 মাইনাস 78.539 10⁻³ বুঝছো না ম্যাথটা? এখন একটা প্রাসের ম্যাথ এটা। এখন একটা বস্তু, এটা গতিপথ, এটা যাত্রা শুরু করছে 660 ডিগ্রি কোণে, আর বস্তুটার ভর হচ্ছে ধরো 5 গ্রাম। এখন এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, আর এই তলটা হচ্ছে এ বি তল, মানে ভূপৃষ্ঠটা। এখন বি বিন্দু যখন আসে, বি বিন্দু আসার পর কি এটা রিবাউন্স করে চলে যাওয়ার কথা এভাবে। এখন বি বিন্দুতে এটা t=0.1 সেকেন্ড থাকে। এখন এখান থেকে উড্ডয়ন বেগ, নিক্ষেপণ বেগ, উড্ডয়ন কাল বের করতে বলছে। ওটা হচ্ছে ইউ কত আর টি কত। এটা দেখো কিভাবে করা যায়। হ্যাঁ, একটা জিনিস তলের সংঘর্ষকাল। তো তলের যে ফোর্সটা ওটা বের করতে পারবো আমরা এফ, বা বলের ঘাতটা বের করতে পারবো এফ টি দিয়ে। এখন এফ টি হবে সমান ডেল পি। আবার একটা বস্তু যখন একটা তলে সংঘর্ষ করার পর আবার ফিরে যায়, তো সেই ক্ষেত্রে সূত্রটা শিখছো না, ডেল পি ইকুয়াল হয় 2 mu cos থিটা। আদি বেগটা এদিকে, শেষ বেগটা এদিকে। তো এই দুটার উপাংশ নাও, তাহলে এখানে হবে, এটা হচ্ছে ভি cos থিটা, এটা হচ্ছে ইউ cos থিটা, ধরো এরকম কিছু। তো দুই ক্ষেত্রে cos থিটা থাকতেছে, আর সাইন থিটা তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এইভাবে উপরে নিচে হয়ে। ওই জন্য এটা আসে, এটা এর আগে দেখাইছি 10 দিন। তো ওইখান থেকে লেখা যাবে এটা হল 2 mu cos থিটা। এখন এফ তো জানি না, আর এখানে এফ কি হবে? এফ দেখো এ এখানে বস্তুটা কিন্তু শুধু, এখানে কোনো এম এক্সটার্নাল ফোর্স নাই, শুধু গ্র্যাভিটির কারণে এরকম হচ্ছে। তাহলে এখানে এফ হবে mg। তাহলে mg ইন্টু টি ইকুয়াল হবে 2 mu cos থিটা।
মানে এখান থেকে বের করতে পারবা, ইউটা ইউটা বের হবে এখান থেকে, বাকি সব ডাটা তো দেওয়া আছে। এখান থেকে ইউ আসবে 0.5658 মিটার পার সেকেন্ড। আর উড্ডয়নকাল যেটা বলছে সেটা হচ্ছে টি। তো উড্ডয়নকালের সূত্র হচ্ছে 2u sin θ ডিভাইড বাই জি। স্যার ওখানে এফ সমান এম জিটা বুঝিনি। এখন দেখো এখানে কিন্তু কোনো এক্সটার্নাল ফোর্স নাই, বস্তুটা যখন মাটিতে আঘাত করতেছে ওটার কি বল প্রয়োগ করতেছে, এফ ইকুয়াল এম জি না। হ্যাঁ তো ওইটা তো হচ্ছে তলের প্রতিক্রিয়া বল। একটা বস্তু যখন তলে থাকে, এখানে ধরো আছে, এটার প্রতিক্রিয়া বলটা আর আর ইকুয়াল কে এম জির সমান হয় না। হ্যাঁ তো তলের প্রতিক্রিয়া বলটা দিয়ে গুণ করবো। আর মাটিতে সংঘর্ষকাল এখানে দেওয়া আছে, তার মানে বলটা হচ্ছে হচ্ছে যে সংঘর্ষকালে যে বল প্রয়োগ করবো এটাই। বুঝছি স্যার। বুঝছো এখন? হ্যাঁ এরপর এই মেটা এস ডাব্লিউ দেয়, এটা করি বাসায়। 5 কেজি ভরের বস্তু এম ভরের স্থির বস্তুর সাথে সংঘর্ষের পর 10% শক্তি হারাইছে, এটা তো আছে। এবং মিলিত হয়, মানে সংঘর্ষ করা বস্তুটা মিলিত হয়েছে। এরপর আছে দ্বিতীয় বস্তুটি 2 কেজি ভরের বস্তুকে 4 মিটার পার সেকেন্ড বেগে স্থিতিস্থাপক ভাবে যদি আঘাত করে, তাহলে শেষ বেগ কত? প্রথম আর তৃতীয় বস্তুটা একত্রে মিলিত হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ। এরপর মিলিত বস্তু হিসেবে ওরা আঘাত করছে 2 কেজি ভরের বস্তুকে। না না, দ্বিতীয় বস্তু যেটা ওইটা, শুধু দ্বিতীয়টা, ওটা আলাদা কেস একটা। আচ্ছা, এরপর একটা ইজি ম্যাথ আছে, ধরো একটা মেশিন গান থেকে 40 গ্রাম ভরের একটা বুলেট 1200 মিটার পার সেকেন্ডে বেগে আহ, যাইতে পারে, আর একজন ব্যক্তি সর্বোচ্চ 144 নিউটন বল প্রয়োগ করতে পারবে। তাহলে ওই ব্যক্তি সেকেন্ডে সর্বোচ্চ কয়টা গুলি করতে পারবে? ভরবেগের ম্যাথ। এটা পারবা? এখানে স্টেটমেন্টটা এখানে অ্যাড করে দেবো এখন। তারপর এখানে বলছে ওই একটা বুলেটের ভর, তোমার এম সমান হচ্ছে 40 গ্রাম, আর ওটার বুলেটের বেগটা হচ্ছে 1200 মিটার পার সেকেন্ড।
আর এই বুলেটটা মানে গুলিটা যে চালাবে ওই ব্যক্তি সর্বোচ্চ 144 নিউটন বল প্রয়োগ করতে পারে। তাহলে ওই ব্যক্তি 1 সেকেন্ডে কয়টা গুলি ছাড়তে পারবে? এখন এখানে প্রথমে গুলির আদি ভরবেগ 0 ছিল না, 0 থেকে কত হয়েছে? 1200 গুণন 40 × 10⁻³ মানে এত ভরবেগ প্রাপ্ত হয়েছে। আর এটা কি 1 সেকেন্ডে? তাহলে এখানে বলের ঘাত বা ভরবেগের পরিবর্তন কত হবে? এখানে যেটা অ্যান্সার আসবে ওইটা, কোয়েশ্চেন ছিল এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। আর ওই টিটা কি বলে দেওয়া আছে 1 সেকেন্ড? হ্যাঁ হ্যাঁ, না প্রশ্নের অ্যান্সার প্রশ্ন চাইছে সেকেন্ডে কয়টা গুলি ছাড়তে পারবে। এখন একটা গুলির ভরবেগের পরিবর্তন এটা ডেল পি। তাহলে যদি এনটা গুলি ছাড়তে পারে তাহলে এনটা গুলির ভরবেগের পরিবর্তন কত হবে? এটার সঙ্গে গুণন এন। হ্যাঁ। তো এইটা সমান হবে ওই বস্তুর প্রয়োগকৃত বল গুণন টাইম। মানে ওই ব্যক্তির প্রয়োগকৃত বল কত? 144 না? আর টাইম তো হচ্ছে 1 সেকেন্ড। তাহলে এখানে থেকে এন আসবে 3। আর এটা প্রশ্নটা এখানে পরে লিখে দেবো আমি এখন। এরপর একটা গ্রাফের ম্যাথ আছে, এরকম একটা গ্রাফ দেওয়া আছে, এফ ভার্সেস টি গ্রাফ। এখানে ধরো 5 আর এখানে টিটা হচ্ছে 10। আর এখানে F10। আর সবগুলো হচ্ছে নিউটন, এটা হচ্ছে নিউটনে আর এটা সেকেন্ডে। আর এখানে যে বস্তুটার প্লট আউট করছি সেটার ভর হচ্ছে 5 কেজি। এখন এর শেষ বেগ কত এটা চাইছে। আরেকটা তথ্য দেওয়া আছে, এটা বস্তুটা শুরুতে স্থির ছিল, তারপর ধরো 10 নিউটন বল প্রয়োগ করছি প্রথম 5 সেকেন্ড, তারপরে 5 সেকেন্ডে 10 নিউটন থেকে আস্তে আস্তে 0 নিউটনে নিয়ে গেছি, মানে আস্তে আস্তে তোমার বলটা কমাইছি। এখান থেকে শেষ বেগ বের করতে হবে। প্রথমে F equals to ma দিয়ে 10 equals to 5 into v/t। হ্যাঁ, এখান থেকে ভিটা বের করে ওটা হচ্ছে যে পরের আদিবেগ। টি তো এখানে 5, তাহলে হচ্ছে ভি বলতেছো 2, সরি 10 হ্যাঁ, হবে। না ও 10 না হবে। চাই কমবে। তারপর তারপর এরপর কি করবো? দ্বিতীয় ক্ষেত্রে এটা কেমনে বের করবো? ওইটা তো তৃতীয়, পরিবর্তনশীল না। হ্যাঁ ওখানে তো পরিবর্তনশীল, ওখানে তো এর কনস্ট্যান্ট থাকবে না, ওই জন্য তো ঝামেলা। তো এই প্রসেসে তোমার ক্যালকুলাস লাগবে। ওটা একটা এর ইকুয়েশন চলে আসবে। এখন ওইদিকে না গিয়ে আমরা ইজিলি একটা করতে পারি, সেটা হচ্ছে তোমার ডেল পি সমান কি হয়? এফ টি হয় না? হ্যাঁ, এখন এফ আর টি যদি প্রতি মুহূর্তে চেঞ্জ হয় তাহলে এগুলা তোমার ইন্টিগ্রেশন করে যোগ করে দেবো, এই যে ইন্টিগ্রেশন এফ টি এফ লেখা যাবে।
এখন এফ, এই এফটি মানে বোঝাচ্ছে তোমার এফ ভার্সেস টি গ্রাফ, এই গ্রাফের যে তোমার এরিয়াটা, এইটাই কল হবে ডেল পি, মানে এখানে যে এরিয়াটা পাচ্ছ। এখন এটা এরিয়াটা বের করতে পারবো না, এটা কথা ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের এরিয়া হচ্ছে হাফ অফ দুইটা সমান্তরাল সরলরেখার দৈর্ঘ্য যোগফল, ধরো 5 + 10, এটা 5 আর নিচেটা 10 ইন্টু ইন্টু এইচ। এইচ। এখন এইচ কত? এখানে 10, হ্যাঁ, তো এখান থেকে আসতেছে 75। এখন এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, তাহলে এম ডেল ভি ইকুয়াল 75। তো ডেল ভি কত হবে? 75 ডিভাইডেড বাই 5, বস্তুর ভর দিয়েছিল 5, তাহলে এটা আসতেছে 15। 15 হবে। আর বস্তুটা শুরুতে স্থির ছিল, তাহলে এটাই শেষ বেগ, অতএব ভি ইকুয়াল 15 মিটার পার সেকেন্ড। এরপর একটা সংঘর্ষের ম্যাথ দেওয়া আছে, এখানে ধরো এটা একটা টেবিল, আর এটার হাইটটা দেওয়া আছে 1 মিটার, এটা ধরো মেঝে। এখন টেবিলের উপর একটা ইটের ব্লক ছিল, বা যে কোনো একটা ব্লক ছিল, আর এটার ভর দেওয়া আছে 2.5 কেজি, আর এখানে একটা বুলেট আছে 8 গ্রামের, 8 গ্রাম ভরের একটা বুলেট এটা। এখন তোমাকে বলছে যে এটার মানে বুলেটটার বেগ কিন্তু দেওয়া নাই, শুরুতে আদি বেগটা কত ছিল ওটা দেওয়া নাই, কারণ বুলেটটা এই ব্লকে আঘাত করার পর মানে ব্লকের ভেতর ঢুকে গেছে, তাই তার মানে এটা কি হয়েছে? শেষ বেগ 0। সংযুক্ত হয়ে গেছে, মানে সংযুক্ত হয়েছে, শেষ বেগ এখনো 0 হয় নাই। আচ্ছা মানে আচ্ছা। এটা একটা সংঘর্ষ হয়েছে না, এখন বুলেটটা এই ব্লকের ভিতর ঢুকে গেছে, তার মানে এটা বস্তু দুটো একসঙ্গে হয়ে গেছে, একসঙ্গে হওয়ার পর এটার বেগ পাইছে, তাহলে বেগ পাইলে এর সামনের দিকে যাবে, এর সামনের দিকে এভাবে ধরো পড়ে গেছে এখানে। আর এই ডিস্টেন্সটা দেওয়া আছে শুধু, এটা দেওয়া আছে 2 মিটার, আর এই হাইটটা দেওয়া আছে 1 মিটার। এখান থেকে ইউ বের করতে হবে, বুলেটের আদি বেগ। মিলিত হওয়ার পর বেগটা দেয় নাই। না না, কিছু দেওয়া নেই, এতে এই কয়টার দেওয়া আছে, মানে 4টা ডাটা দেওয়া আছে, 8 গ্রাম, 2.5 কেজি, 1 মিটার আর 2 মিটার। এখানে এটা এস ইজিক্যাল টু বিটি দিয়ে ওইখানে এস টু বসাই, ভি এর একটা ইয়ে আসবে মনে হয়। তারপরে ভিও তো আবার জানো না এইচ তুমি? ইজ, হ্যাঁ, হ্যাঁ, ভি আর টি কোনোটাই জানি না কিন্তু। এই তো আবার এইচ এর সমীকরণ বের করে ওইখান থেকে, এইচ তো আমরা জানি, তো দুইটা আননোন থেকে দুইটাই বের করা যাবে মনে হয়। হাফ অফ 9.8 আর কি টি স্কোয়ার, তো এখান থেকে টি পাবা। হ্যাঁ, টি থেকে ভি পাবো। হ্যাঁ, এটা তারপর পাইলা, তো তারপর এই তো এই বুঝতে মানটা আবার এখানে এখানে বসাই দেবা। বসাতে হবে। তারপর প্রথমে এইটা বের করতে হবে, টি, হুম, তারপর হচ্ছে এখান ভি, থেকে ভি হবে তার 2/টি, মানে 2/0.415। তারপর ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, তা জানো, ভি।
এখন শুরুতে ধরো বেগ ছিল ইউ, তাহলে এম ইউ ইকুয়াল হবে, আর ব্লকের ভরবেগ তো 0 ছিল, তাহলে এম ইউ প্লাস 0 ইকুয়াল হবে এম প্লাস বড় হাতের এম ভি। এখান থেকে ইউ আসতেছে, ওখানে এই এই ইকুয়াল টু হাফ জি স্কয়ার কেমনে ইউটিটা বাদ দিছে যে? ও এখানে তো ইউটি বলতেছো না, এখন দেখো মানে এই বস্তুটা যখন এখান থেকে পড়া শুরু করছে তখন এর উলম্ব বেগ 0 ছিল না, আনুভূমিক বেগটা ছিল, কিন্তু আনুভূমিক বেগ ছিল ভি, এদিকে যাচ্ছিল। হ্যাঁ এখন এটা যেহেতু প্রাসের ম্যাথ, তো প্রাসে কি করো তুমি, দুইটা অংশে ভাগ করে নাও না বেগটাকে। হুম ধরো এরকম এরকম যদি থাকতো তাহলে কি দুইটা অংশে ভাগ করতাম এইভাবে। এখন এখানে বেগটা আসছে আনুভূমিক বরাবর, এখন এটাকে যদি দুইটা অংশে ভাগ করো তাহলে এটার উলম্ব অংশটা 0 আসবে না এটা, কারণ পুরোটাই তো আনুভূমিক। হ্যাঁ তাইলে এ যখন নিচে নামতেছে তো সেই ক্ষেত্রে আদি বেগটা 0 হবে, মানে ওয়াই অক্ষ বরাবর আদি বেগ 0, শুধু ওয়াই অক্ষ বরাবর ত্বরণ আছে সেটা হচ্ছে জি, আর এক্স অক্ষ বরাবর একটা কনস্ট্যান্ট বেগ আছে সেটা হচ্ছে ভি। ওই জন্য এখানে এই সূত্রটা ইউজ করছি, এই সূত্রটা হচ্ছে কনস্ট্যান্ট বেগের জন্য। আর বেগটা যখন পরিবর্তনশীল হবে তখন এই সূত্রটা, এখানে ত্বরণ আছে জি। ওয়াই অক্ষ বরাবর বেগটা কিন্তু পরিবর্তনশীল, শুরুতে বেগ ছিল 0, এখানে আসার পর কিছু একটু বেগ পাইছে, তারপর এখানে আসার পর আরো বেশি বেগ পাইছে, এরকম। বুঝছো না এখন? হ্যাঁ তাহলে এখানে 8 গ্রাম মানে হচ্ছে 0 প্লাস 2.5 গুণন 4.427 ডিভাইডেড বাই এম, এম হচ্ছে 0.08। এখান থেকে ইউ আসতেছে 1387.86 মিটার পার সেকেন্ড। বুঝছো না এই ম্যাথটা? হ্যাঁ কারণ এরপর আরেকটা সংঘর্ষের ম্যাথ আছে, এখানে ধরো সরল দোলক আছে, এটা বব, আর এখানে 5 গ্রামের একটা গুলি আসতেছে 5 গ্রাম ভরের, আর এটার ইউ দেওয়া আছে 50 মিটার পার সেকেন্ড, আর এই ববের ভর 2 কেজি, আর হাইটে দেওয়া আছে 1 মিটার। এখন যখন এটা গুলিবিদ্ধ হবে তখন দুইটা সামনে একসঙ্গে চলা শুরু করবে, তো চলার পর ধরো এখানে আসছে, এই কোণটা বের করতে হবে তোমার, সর্বোচ্চ কত কোণ তৈরি করবে, এটা কিভাবে করবা? গুলিটা এখানে কিন্তু সংযুক্ত হয়ে গেছে। গুলির গুলির যেটা ইয়া ছিল এফ ছিল ওইটা ইয়া হবে মনে, আচ্ছা মিলিত বস্তু হয়ে গেছে এটা। হ্যাঁ, মূলত অবস্থা হয়ে গেছে। বড় বেগের সংকলন দিয়ে ভি বের করে এটা ইয়া করতে হবে টি সাইন থিটা ইজিক্যাল টু এম এম, আর ওদিকে টি কস থিটা ইজিক্যাল টু এম জি, টি না সাইন না, থিটা ইজিক্যাল টু এফ হবে না। ওইগুলো এখানে লাগবে না, তুমি তো এখানে টি আনতে যাচ্ছ, এটা আবার এটা এম জি, এটাকে আবার উপাংশ ভাগ করতে যাচ্ছ না, এটা না, এই দুটো অংশে মানে এত কঠিন করা লাগবে না, সহজে হয়ে যাবে। কারণ যেহেতু এটা সংঘর্ষ, তাই সংঘর্ষের পর সংযুক্ত হয়ে গেছে, তাহলে M1 U1 প্লাস 0 ইকুয়াল হবে M1 প্লাস M2 ভি। এটা তো ববটা প্রথমে 0-তে ছিল, তাহলে M1 হচ্ছে 5 গ্রাম গুণন 50 ইকুয়াল হবে, আর এটা 2 কেজি, আর এটা ভি।
এখান থেকে ভি আসবে 0.124 মিটার পার সেকেন্ড। এখন মিলিত হওয়ার পর ধরো এই বস্তুটা এখানে আছে, তারপর এখানে একটা বেগ দিছো, মানে বেগ পাইছে, সেটা হচ্ছে এত। এখন এটা যেহেতু সরল দোলক, তাহলে এটা কি মেকানিক্যাল এনার্জিটা কনজার্ভ থাকবে, সংরক্ষিত থাকবে না? হ্যাঁ এরপর শক্তির সংরক্ষণশীলতা ইউজ করলে হবে। শুরুতে এদিকে কাইনেটিক এনার্জি ছিল একটা, এদিকে না, মানে এই পয়েন্টে একটা কাইনেটিক এনার্জি ছিল। কাইনেটিক এনার্জি তো তোমার স্কয়ার রাশি, এটার মান হচ্ছে হাফ অফ এম প্লাস এম ভি স্কয়ার। আর এই পয়েন্টে আসার পর কাইনেটিক এনার্জি নাই কিন্তু, কারণ এখানে বেগটা জিরো হয়ে গেছে এখানে এসে। তাহলে এখানে শুধু স্থিতি শক্তি থাকবে। mgh। তাহলে এটা হবে এম প্লাস এম জিএস। এখন এম প্লাস এম উভয় পক্ষ থেকে কাটাকাটি যাচ্ছে, আর এইচ কি আসবে? ভি স্কোয়ার বাই 2g আসবে না এখান থেকে? হ্যাঁ এখন ভি এর মানও জানো, জি এর মানও জানো, তাহলে এইচ ওটা মানে ওখানে ইনপুট দেবা, দেওয়ার পর আসবে 7.93 10⁻⁻⁴ মিটার, এটা আসলো। তার মানে এটা কোন এইচ পাইলা এখানে? এই যে এইটুক হাইটটা পাইছো, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা হচ্ছে এইচ। এটা সেন্টার থেকে এই এখানকার সেন্টারটা, এই দূরটা পাইছো এইচ। তো তোমার তো কোন বের করতে বলছে, এইচ তো বের করতে পারে নাই। এখান থেকে এইচ কিভাবে বের করবো? এখন কিন্তু ত্রিকোণমিতি ইউজ করা লাগবে। মানে এটা যদি এইচ হয়, তাহলে এই অংশটা, এই অংশটা অ্যাঙ্গেলটা 1 - এইচ হবে না? হ্যাঁ বিয়োগ করে ত্রিকোণমিতিক সূত্র cos theta equals to 1 - h/1। আর একটা শর্টকাট সূত্র আছে, সেটা হচ্ছে তুমি যেটা বলছো ওটা হবে L × 1 - cos θ। এখন এখান থেকে তুমি cos θ এর মানটা বের করতে পারবা, এইচ এর মান বসাবা, এটা 7.93 10⁻⁻⁴। এল এর মান তো 1, কারণ 1 মিটার দেওয়া আছে, আর 1 - cos θ। এখান থেকে থিটা বের করতে পারবো না? হ্যাঁ থিটা আসবে 2.28 ডিগ্রি। এখানে এই অঙ্কের দুইটা স্টেপ, একটাতে তোমার এই ভরবেগের সংরক্ষণশীলতা, তারপর শক্তির সংরক্ষণশীলতা। এখন এইগুলা ম্যাথে কিন্তু এই সংঘর্ষের পর একটা সার্কেল কমপ্লিট করতে পারবে না, এরকম আসতে পারে। এরকম একটা লুপ আছে, এখানে একটা বল ছিল, এখানে ধরো একটা বুলেট আসছে, আসার পর এখানে সংযুক্ত হয়ে গেছে। সংযুক্ত হওয়ার পর এটা একটা সার্কেল কমপ্লিট করতে পারবে কিনা, ঘুরে আসতে পারবে কিনা, এটা চাইছে। এটা শর্তটা জানো? প্রশ্নটা ভাই একটু বলুন। মানে প্রশ্নটা হচ্ছে, এখানে একটা বল ছিল, এটা নিচে একদম, এটা একটা লুপ। তো এই বলটাকে একটা বুলেট হিট করছে, হিট করার পর বুলেটটা বলের ভেতর ঢুকে গেছে। তারপর এই বলটা এই সাইকেলটা কমপ্লিট করতে পারবে কিনা, মানে এই লুপটা কমপ্লিট করতে পারবে কিনা। লুপ দেখো নাই, ধরো একটা গাড়ি হচ্ছে, দেখতে পাচ্ছিস নাকি ওইখানে? মোটর সাইকেল একটা পুরো লুপ ঘুরে আসে, হ্যাঁ হ্যাঁ বা রোলার কোস্টার রাইড যেগুলা, ওইরকম। এটাই দিতে পারবে, এটা নিজে ট্রাই করবো আগে। ধরো এখানে এম দেওয়া আছে 10 গ্রাম, ভি দেওয়া আছে 100 মিটার পার সেকেন্ড, আর এই বলটার ভর দেওয়া আছে
ধরো 500 গ্রাম, আর এই সার্কেলটার রেডিয়াস। আচ্ছা, এটা মনে হয় কেন্দ্রমুখী বল কেন্দ্র বিমুখী বল দিয়ে করতে হবে যে। হ্যাঁ হ্যাঁ, আর রেডিয়াস ধরো দেওয়া আছে 5 মিটার। এগুলো দিয়ে হবে, ট্রাই করে দেখি ওটা। আচ্ছা, ওই বুলেটটা বলের ভিতরে গুলি বদ্ধ হয়েছে না, মানে একসাথে আছে না? হ্যাঁ হ্যাঁ, একসাথে আছে। আবার এমনও কেস হইতে পারে, ধরো বলটা এখানে আছে, বুলেটটা এভাবে এসে হিট করছে, এখন এটা পুরো সাইকেল কমপ্লিট করতে পারবে কিনা, মানে এখানে কোনোভাবে আটকানো আছে, মানে এই পয়েন্টে। এরকম বিভিন্ন কেস আছে। এটা হচ্ছে ওই উলম্ব তলে ঘূর্ণনের সূত্র। এখানে থাকলে কি হবে, এখানে থাকলে কি হবে, এগুলো কি পড়ছো? করছিলাম। তাহলে তো পাওয়ার কথা। এখানে ট্রাই ভরবেগের করি। সমান use করে ভি বের করবো, তারপর এম বি স্কোয়ার বাই আর ইকুয়ালস টু। কি হবে, এমজি কস থিটা হবে না? হ্যাঁ। তো ওইগুলো ইউজ করে নিজে আগে ট্রাই করে দেখিও আচ্ছা। মিলে নাকি। এটাও করিও, এই কেসটাও। এখানে ধরো কোনোভাবে আটকানো আছে ওই বলটা, মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, মানে সার্কেল কমপ্লিট করার জন্য কিন্তু এই পয়েন্ট পর্যন্ত গেলেই হবে, তারপর কিন্তু বাকি সার্কেলটা এমনিতে কমপ্লিট করবে। হ্যাঁ, এটা একটা টেবিল দেওয়া আছে এখানে, আর এটা হচ্ছে টেবিলের সেন্টার ধরো। এখন একটা বস্তু এখানে আছে, এটা ধরো এই বস্তু আছে এখানে, আর এটা ঘুরতেছে এই সার্কেল বরাবর, আর এটার সঙ্গে সুতা দিয়ে একটা, আর একটা নিচে একটা বস্তু আছে, এরকম একটা বস্তু আছে ধরো। এটা বি, আর এম এ দেওয়া আছে তোমার 1 কেজি, এম বি দেওয়া আছে 2 কেজি, আর রেডিয়াসটা দেওয়া আছে 1 মিটার। এখন এই বস্তুটা যত বেশি ঘুরবে, যদি মানে বেশি বেগে ঘোরে, তাহলে কিন্তু এই বস্তুটা এখানে স্থির থাকবে, মানে নিচে পড়ে যাবে না। আর এই বস্তুটা যদি ধরো আস্তে ঘোরে, তাহলে কিন্তু নিচে পড়ে যাবে। যেমন হাতে যদি চাবির রিং নিয়ে ঘোরাও, তাহলে জোরে ঘুরালে তো পড়ে যায় না, কিন্তু আস্তে ঘুরালে কিন্তু ওটা পড়ে যাবে। আবার ধরো একটা বালতি যদি পানি নিয়ে ঘোরাও, তাহলে বেশি জোরে ঘুরাইলে পানিগুলো কিন্তু পড়ে যায় না। ধরো এইভাবে উলম্ব তলে ঘোরাচ্ছ বালতিটাকে, যখন এখানে আসবে আর এখানে হ্যান্ডেলটা, পানি কিন্তু পড়ে যায় না নিচে। কারণ হচ্ছে এই তোমার কেন্দ্রবিমুখী বল আর কেন্দ্রমুখী বল যেটা। সমান থাকে। হ্যাঁ হ্যাঁ। এখন কম, মানে যদি স্পিড কমাও, তাহলে কিন্তু পানিগুলো পড়ে যাবে। ওরকম এখানেও, এটার যদি স্পিড কমাও, তাহলে এই বস্তুটা নিচে থেকে পড়ে যাবে। এখন বলছে এ ন্যূনতম কত কত বেগে ঘুরাইলে পড়ে যাবে না। এটা পারবা? হ্যাঁ দেখো এখানে, এটা এটা কিন্তু একটাই সুতা, এখানে কোনো সুতার, ওই সুতাটা নিচের দিকে আসছে। তো সুতা যেহেতু সেম, তাহলে এখানে বি বস্তুর যেন যে টান বলটা হবে, এখানে এ বস্তুরও টান বলটাও সেম হবে। সুতাতে যদি কোনো প্যাচ দেওয়া না থাকে বা বাধা না থাকে, সেক্ষেত্রে পুরো সুতা বরাবর টান বল সেম থাকে। তো এখানে এই টান বলটা, এর কেন্দ্রমুখী বল যেটা আছে ওটা থেকে আসতেছে এই এ বস্তুর। তো ওইটা হবে টি ইকুয়াল এম এ ওমেগা স্কোয়ার আর।
আর বি বস্তুর ক্ষেত্রে টান বলটা আসতেছে কি ওজনের কারণে। এমজি। টি ইকুয়াল আসতেছে এম বি জি। তাহলে দুটা যেহেতু সমান তাহলে কি লেখা যাবে এম এ ওমেগা স্কয়ার আর ইকুয়াল এম বি জি। মানে এম এ 1, ওমেগা তো বের করতে বলছে, আর হচ্ছে 1, এম বি হচ্ছে 2, আর জি তো 9.8। এখান থেকে ওমেগা স্কয়ার আসতেছে 19.6, তাহলে ওমেগা আসবে 4.427 রেডিয়ান পার সেকেন্ড। এখন এটার আরেকটা কেস হইতে পারে, ধরো একটা পাইপ আছে, মানে পাইপের ভিতরে একটা সুতা আছে, এই সুতার দ্বারা আরেকটা বস্তু আছে, এই বি বস্তুটাকে, ধরো 2 কেজির বস্তু এটাকে ঝুলাই দিছি, আর এখানে যে দড়িটা আছে ওই দড়িটা পাইপ থেকে বের করে নিছি 30 ডিগ্রি কোণে, এখন তার 30 ডিগ্রি। আর এখানে একটা এ বস্তু আছে, এটা 1 কেজি, মানে আগেরটার মতোই। এখন এই বস্তুকে কত বেগে ঘোরাইলে এই বি বস্তুটা পড়ে যাবে না, এটাও সেম ম্যাথ, এটা ট্রাই করবা। এখানে ওমেগা মিনিমামটা কত, আর এটাই সার্কেলে ঘোরানো হচ্ছে, এই যে এই সার্কেল বরাবর। এটা উলম্ব দেয়াল, তো এই দেয়ালে একটা ইটকে তুমি 5 নিউটন বল প্রয়োগ করছো, ও স্থির আছে 5 নিউটন বল প্রয়োগ করার কারণে, আর বস্তুটার ভর হচ্ছে 25 কেজি, আর মিউকে দেওয়া আছে 0.2। এখানে এখন এখান থেকে এখানে যেহেতু 5 নিউটন বল প্রয়োগ করছো, দেয়াল একটা প্রতিক্রিয়া বল দিবে, আর আর এর নিচের দিকে বল আছে এম জি, আর উপরের দিকে যে বলটা সেটা হচ্ছে এফ কে, হচ্ছে ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন। এখন নিউটনের থার্ড ল অনুযায়ী কি কি জানি আমরা, এই বস্তুটা দেয়ালের উপর যে বল প্রয়োগ করবে, দেয়ালটাও বস্তুর উপর সেম বল প্রয়োগ করবে, তাহলে এখান থেকে আস্তে আস্তে আর ইকুয়াল 5 নিউটন। এখন দেখো বস্তুটা কিন্তু এই নিচের দিকে পড়ে যাবে, কারণ তোমার এখানে উপরের দিকে যে ফ্রিকশন ফোর্সটা এটা কত আসতেছে, মিউকে ইন্টু আর, তো মিউকে আসতেছে 0। হ্যাঁ না 0.25 বলছি। হ্যাঁ, তাহলে 0.2 × 5 যদি করো 1 আসবে না, 1 নিউটন। আর নিচের দিকে যে বলটা এম জি ওটা কত, 25 × 9.8। তো এটার মান অনেক বেশি। এখন বলের লব্ধিটা কোন দিকে হবে, এই দুইটা বলের নিচের দিকে হবে অবশ্যই, কারণ নিচের দিকে বলটা বেশি, তাহলে এফ নেট হবে এই এম জি মাইনাস এফ কে, এই যে আসবে 244, তাহলে এ হবে এই 244/25, 9.76 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু গ্র্যাভিটির চেয়ে একটু কম আছে।
আচ্ছা কেন ঘর্ষণ বলটা উপরে কেন? কারণ বস্তুটা নিচের দিকে স্লাইড করতেছে, বস্তুটা তো উপরের দিকে যাচ্ছে না, আচ্ছা মানে যাওয়ার তো কোনো অপশন নাই, মানে যে বস্তুটা যেদিকে যাবে ঘর্ষণ বলটা উল্টা দিকে কাজ করবে। যেমন ধরো একটা আনত তল আছে, একটা বস্তু আছে, এখন এটাকে যদি তুমি উপরের দিকে টানো আর যদি উপরের দিকে যাওয়া শুরু করে, তাহলে ঘর্ষণ বলটা কিন্তু নিচের দিকে কাজ করবে। হ্যাঁ আবার সেম বস্তুটা যদি এখানে স্থির আছে, কোনো বল প্রয়োগ করি নাই, তাহলে এই কি নিচের দিকে যাবে না? হ্যাঁ, তাহলে এটার ভি হবে এইদিকে, বিপরীত দিকে। নিচের দিকে ভি হইলে ঘর্ষণ বলটা আবার বিপরীত দিকে কাজ করা শুরু করবে। ঘর্ষণ বলের কাজে শুধু বিপরীত দিকে কাজ করা, মানে যেদিকে গতি হবে তার বিপরীত দিকে থাকবে। তোমার এই নিশ্চল কোণ শুনছো? নিশ্চল, নিশ্চল কোণ নিশ্চল ক্রান্তি কোণ। মানে যে কোণে বস্তু গড়ানো শুরু করে না, এটা না? মানে ধরো একটা বস্তু এই আন্তঃতল বরাবর আছে থিটা কোণে, তাহলে এর যদি মানে ফোর্স ব্যালেন্স করি, তাহলে নিচের দিকে এটা হবে এমজি এমজি, এটা হবে এমজি cos কস 30। থিটা, আর এটা হবে এমজি সাইন থিটা। এখন এই তলের বিপরীতে প্রতিক্রিয়া আসতেছে আর, আর এইদিকে আসবে তোমার এফ এস, মানে হচ্ছে মিউ এস আর। একটা বস্তু স্থির আছে, ওই জন্য মিউ এস, স্থিতি ঘর্ষণ। এখন ফোর্স গুলো সমান করো, তাহলে আর ইকুয়াল হবে এমজি কস থিটা, আর এমজি সাইন থিটা এটা সমান হবে এফ এস, মানে হচ্ছে মিউ এস আর। আর মানে কি এমজি কস থিটা না? হ্যাঁ তাহলে ডাইরেক্ট ডাইরেক্ট এক লাইনে লিখলাম, তাহলে সব কাটারই যাচ্ছে, তাহলে টেন থিটা হবে কি মিউ এস, থিটা হবে টেন ইনভার্স মিউ এস। তো এইটা হচ্ছে তোমার এই নিশ্চল কোণ, মানে মানে সর্বোচ্চ যেখানে বস্তুটা স্থির থাকবে ওখানে, এর চেয়ে কোণটা যদি একটু বাড়াও তাহলে বস্তুটা নিচে থেকে পড়া শুরু করবে। এখন এখানে একটা সিস্টেম দেওয়া আছে, এটা ধরো একটা টেবিল বা সামথিং কিছু একটা হবে। এই টেবিলের উপর একটা বস্তু আছে বি, বি কে একটা দড়ি দিয়ে টাই রাখছো, আর এর সঙ্গে আরেকটা বস্তু আছে এ, নিচে ঝুলানো আছে, এটা হচ্ছে এ। এটা আবার একটা দেয়ালের সঙ্গে ধরো আটকানো আছে এখানে। এটা ধরো 30 ডিগ্রি কোণ দেওয়া আছে, আর এটা ধরো একটা দেয়ালে আটকানো আছে। এখানে কোনো বস্তু নাই, শুধু একটা দেয়ালে আটকানো আছে এটা। আর এই যে তলটা দেওয়া আছে, এই তলের মিউএস হচ্ছে, মিউএস দেওয়া আছে 0.25, আর এই বি বস্তুর ভর দেওয়া আছে 10 কেজি, আর এই বস্তুর ভর এটা এটা বের কত বলছে। এখানে প্রশ্নটা হচ্ছে এর ভর সর্বোচ্চ কত হলে এই সিস্টেমটা স্থির থাকবে। এটা বের করতে পারবা? এখানে কিন্তু ফোর্স ব্যালেন্স করতে হবে। এখানে যে দেয়ালের সঙ্গে আটকানো আছে, তার মানে এখানে একটা সুতার টান বল আছে, আর এই সুতার সবখানে কিন্তু টান বলটা সেম থাকবে। এখন এখন এই বলগুলো কিন্তু তল বরাবর, মানে তোমার এক্সিস বরাবর আছে। এখানে যে এইটা বল এক্সিস বরাবর আছে, টি কিন্তু সাইন এক্সিসের, টু এমজি হবে যে। তাহলে এখানে এটা হবে টি সাইন থিটা বা টি সাইন 30, আর এবার সেটা এটা হবে টি কস 30।
এখন দেখো বস্তুটা কি সামনের দিকে টানতেছে না? এখানে যে পয়েন্ট আছে এটা এদিকে টানতেছে। এদিকে গেলে এই যে এই বস্তু আর এই পয়েন্টটা একই তলে সমতলে চলে আসবে। তাহলে এটা সোজা হয়ে যাবে। তাহলে বি বস্তুটা এদিকে যাচ্ছে, মানে এদিকে যাওয়ার উপক্রম হচ্ছে ধরো। তা এদিকে যেহেতু দাঁড়িয়ে যাচ্ছে, তাহলে এর বিপরীত দিকে ঘর্ষণ বলটা এদিকে প্রয়োগ হবে না, এফএস। তাহলে এই টি কস 30 আর এফএসটা ক্যান্সেল আউট করবে। তাহলে তো ইয়ে হবে তোমার, স্থির থাকবে, সাম্যাবস্থায় থাকবে। তাহলে এখানে লেখা যাবে টি সাইন 30, এটা সমান হবে এম এ ইন্টু জি। আর টি কস 30 এটা সমান হবে মিউ এস এম বি জি। এটা তো বুঝছো? এই দুটোকে যদি ভাগ করো তাহলে tan 30 হবে। ও, জি তো এখানে কাটাতে যাচ্ছে। বি বস্তুটা কি কিছুক্ষণ পর স্থির হয়ে যায়? না না, কিছুক্ষণ পর স্থির না, এখানে স্থিরে আছে। ধরো এ আচ্ছা। নাই, এ না থাকলে কি এই ব্যবস্থাটা এখানে স্থির থাকবে না? দিকে তো কেউ হ্যাঁ। টানতেছে না। এখন ধরো 1 কেজি দিলাম, তাও ওখানে স্থির আছে। 2 কেজি দিলাম, স্থির আছে। এখন এই সর্বোচ্চ কত পরিমাণ বল দিলে স্থির থাকবে? সর্বোচ্চ পরিমাণে যখন যাবে, তার একটু বেশি দিলে কি বস্তুটার দিকে যাওয়া শুরু করবে, আর এই বস্তুটা নিচের দিকে পড়া শুরু করবে। সমান হয় এরকম হয়ে যাবে এটা। এরকম হচ্ছে, এখানে এ থাকবে, আর এখানে ধরো বি থাকবে। এখানে বি, এখানে এ। ওই যদি, সর্বোচ্চ করতে হবে যে। হ্যাঁ, ওই সর্বোচ্চটা বের করতে হবে। ওই সর্বোচ্চের জন্য আমরা সব বলগুলো সমান দেখাচ্ছি। এখন যদি সর্বোচ্চ না হইতো, তাহলে কিন্তু এই যে তোমার টান বলটা এত বেশি হইতো না। এর ভর যত বেশি হবে, টান বলটা তত বেশি হবে, এটা তো বুঝতেছো? হ্যাঁ। হ্যাঁ, তাইলে চলবে। tan 30 হচ্ছে 1/√3। আর এম এর মানটা বের করতে হবে। মিউএস দেওয়া আছে 0.25, আর এমবি দেওয়া আছে 10 কেজি। এখান থেকে এম এ আসবে 1.44 কেজি। বুঝছো তো এটা? হ্যাঁ। ধরো এরকম একটা মিটার স্কেল দেওয়া আছে, তো মিটার স্কেল মানে 1 মিটার। তো এটাকে এখান থেকে ধাক্কা দিচ্ছ, ধাক্কা দেওয়ার পর স্কেলটা কি মাটিতে পড়ে যাবে, এভাবে হ্যাঁ। হয়ে যাবে। এখন এই মাটিতে আসার পর সর্বোচ্চ কত বেগে তো মাটিকে আঘাত করবে, এটা বের করতে হবে। তো সর্বোচ্চ কত কৌণিক বেগে, এটা কিভাবে করবো? এখানে কৌণিক বেগ 0 ছিল, এখানে কৌণিক বেগটা বের করতে হবে। আর এখানে কিন্তু বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স ইয়ে করা নাই। আর গ্র্যাভিটির কারণে কিন্তু এটা পড়ে যাচ্ছে একপাশে। শুধু এখান থেকে একটু টোকা দিচ্ছ, বা একটু শুধু সামান্য একটা ইয়ে করছো, বা এমনিতে একটা স্কেল যদি খারাপ করে রাখো, তাহলে তো পড়ে যাবে ও। তো পড়ে গেলে, পড়ে যাওয়ার কারণ কি এখানে? শক্তির যে ইয়েটা, মানে স্থির শক্তিটা, কারণ এটা সেন্টার অফ মাসটা ভূমি থেকে অনেক উপরে আছে। তো হাইটটা হবে 0.5 মিটার, আর এটার ভর ধরো এম। এমজি। তাহলে শুরুতে কি হবে? এম জি স্থির শক্তি, এটা সমান ভূমিতে পড়ার পর গতি শক্তি, তাহলে এম ভি স্কোয়ার। ভি আবার কি ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। ভি মানে হচ্ছে ওমেগা আর। তাহলে এম এম কাটাটি যাচ্ছে, আর আর তো হচ্ছে এখানে 1। তাহলে ওমেগা হবে √2 GH। আবার এইচ এর মানও তো এখানে, ও এইচ এর মান 0.5, আর 2 এটা কাটাকাটি যাচ্ছে, তাহলে ওমেগা হবে √G। হ্যাঁ।
এখন দেখো এখানে কিন্তু একটা ভুল হয়েছে। এটা তোমার যে বস্তুটা পড়ে যাচ্ছে এটা কিন্তু ট্রান্সলেশনাল মোশন না, যেখানে তুমি হাফ হাফ এমভি স্কোয়ার বসাবা। এটা প্লাস এমজি টাইপ সিরিজ থাকবে, হ্যাঁ, এম হাফ এম ওমেস স্কয়ার আর স্কয়ার সাথে কি এমজি আর আরেকটা এমজি যোগ হবে? না না, আর যোগ হবে না। এখানে তো তোমার হাইটটা খুব কম, এটা নগণ্য হবে একদম। ওইটা ব্যাপার না, ওইটা কথা না, ওটা হচ্ছে এই বস্তুটা ঘুরতেছে। তো এখানে তো আর লিনিয়ারের সূত্রগুলো খাটবে না, এখানে রোটেশনাল যে সূত্রগুলো আছে ও তোমার আচ্ছা। এম এর তো জায়গায় বসবে আই সেন্টার, আবার ভি এর জায়গায় হবে ওমেগা, এরকম ভাবে এইভাবে চেঞ্জ হয়ে যাবে, এগুলো তো জানো। হ্যাঁ, তো এটার কোনটাকে কেন্দ্র করে ঘুরতেছে একটা, এই যে একদম বাইরের যে বিন্দুটা, ধরো আমার একটা লাঠি আছে, এটাকে যদি কেন্দ্র করে ঘোরে, তাই এটা সেন্টার অফ বা জড়তার ভ্রামক, এটা কত হয় আই 1/12 এমএল স্কয়ার। 1/3 ml²। এটা কিন্তু ওয়ান মাঝখানে বাই যখন থাকে তখন 1/12 হয়। তো এটা তোমার জড়তার ভ্রামক হবে 1/3 ml²। আর এমজিএইচটা কিন্তু চেঞ্জ হবে না, এটা কোনো চেঞ্জ নাই। তাহলে এমজিএইচ, আবার এইচ কে লেখা যাবে L/2। তাহলে এইচ এর জায়গায় আমরা L/2 লিখতে পারি। এমজিএইচ ইকুয়াল হবে হাফ অফ আই ওমেগা স্কোয়ার। তাহলে এমজি L/2। এখন এখান থেকে হবে হাফ অফ আই কত 1/3 ml² আর ওমেগা স্কোয়ার। কাটাকাটি যাচ্ছে, আর কি কি কাটাকাটি যায়, একটা এল আর এখানে একটা এল কাটাকাটি যায়। তাহলে কি থাকতেছে ওমেগা, আবার এখানে হাফ আর হাফ কাটাকাটি যায়, ওমেগা স্কোয়ার হয় 3g/L। তাহলে ওমেগা হবে √3g/L। বুঝছো না এখন? হ্যাঁ, এখন এইটা বস্তু যদি এখানে স্থির না থাকতো, এখানে ধরো বস্তুটা আগে এখানে ছিল, তারপর এই ঘুরে একদম 180 ডিগ্রি ঘুরিয়ে আবার নিচে চলে আসছে, মানে এখানটা কবজা আছে হিঞ্জ। মানে এই ক্ষেত্রে কি হবে? এখানে প্রথমে সেন্টার অফ মাসটা এখানে ছিল, পরে সেন্টার অফ মাস হয়েছে এখানে। তাহলে এখানে তোমার স্থির শক্তির পরিবর্তন বা বিভব শক্তির পরিবর্তনটার জন্য হাইটটা নিতে হবে, এইটা এটা হবে হাইট। আবার দেখো এটার যে দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা কিন্তু সেম, তাহলে এখানে এইচ লেখা যাবে এল। তাহলে এখানে যদি এইচ এল হয় তাহলে হবে mgl ইকুয়াল = 6g/L। এরপর একটা ধরো 10 কেজি ভরের নিরেট সিলিন্ডার, আর এটার বেগ দেওয়া আছে 2 মিটার/সেকেন্ড। উপরেরটা আর একটু বুঝেন। উপরের ম্যাটটা এটার আগেটার মতো সেম, এখানে শুধু এখানে এসে থামে গেছে, মাটিতে আঘাত করছে। আর এটা ধরো মাটি নাই এখানে, এখানে কোনোভাবে আটকানো ছিল, আর নিচেও ফাঁকা আছে, তাই এটা শুরু থেকে এই পর্যন্ত আসে থামে যাবে না। হ্যাঁ,
এখানে ধরো একটা দেয়াল আছে এরকম, এই দেয়ালের সাইডে এরকম আছে, তো এটা ঘুরে আসে এই দেয়ালে আঘাত আঘাত করবে। হ্যাঁ এখন উপরে যে শক্তি সংরক্ষণশীলতা ইউজ করছি এখানে কিন্তু সেম সেম, শুধু এখানে এই হাইটের ডিফারেন্সটা আলাদা। ওখানে ছিল L/2 এইটুক, আর এখানে এই পুরোটা। পুরোটা কেন? কারণ সেন্টার অফ মাস তো এখান থেকে এখানে আসছে, তোমার এখানে দেখো, এখানে এখান থেকে এখানে আসছে, তাহলে এটা কি L/2 না? হ্যাঁ সেন্টার অফ মাসের পরিবর্তনটাই তো হচ্ছে উপরে তো বিভব শক্তি নির্ভর করবে। তো এখানে সেন্টার অফ মাসটা এখান থেকে এই পয়েন্টে আসছে, তো এই দুটো পয়েন্টের হাইটটা যে L, এটা তো বুঝতেছো। হ্যাঁ তো এইটা যদি বুঝো তাহলে তো বোঝার কথা। এখানে বিভব শক্তির পরিবর্তনটাই তো গতিশক্তি তৈরি করতেছে, মানে হ্যাঁ বিভব শক্তির পরিবর্তন যত, গতিশক্তি তত। হুম তাহলে mg ইকুয়াল হাফ অফ আই ওমেগা স্কোয়ার। এটা হচ্ছে আই কি 1/3 ml স্কোয়ার। সেটা বুঝছি বুঝছি। তো এখানে আসতেছে 3g, এখানে আসতেছে 6g। তো এই সূত্রগুলো মুখস্থ করে রাখতে পারো। ধরো এটা নিরেট সিলিন্ডার এটা, আর এটা সিলিন্ডার এভাবে ধরো গড়ায় যাচ্ছে, গড়ায় গড়ায় চলতেছে। এভাবে সামনে আগায় যাচ্ছে আর গড়ায় যাচ্ছে, মানে এইভাবে গড়াচ্ছে প্লাস সামনে সামনে আগায় যাচ্ছে। তো এই ক্ষেত্রে গতিশক্তি কিভাবে বের করবো? প্রশ্নটা তো বুঝছো না? হ্যাঁ তো এখানে দুইটা গতিশক্তি থাকবে, একটা হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার। একটা লিনিয়ার হাফ অফ এমভি স্কোয়ার, আর একটা রোটেশনাল, সেটা হচ্ছে হাফ অফ আই ওমেগা স্কোয়ার। এখানে এখানে কিন্তু আর দেওয়া নাই, তাহলে কি করব? শুধু এম দেওয়া আছে আর ভি দেওয়া আছে, তাহলে এলাকা কনভার্ট করে নিতে হবে। তাহলে হাফ অফ এম আর স্কোয়ার, এটা তো জানো, নিরেট গুলোকে, নিরেট সিলিন্ডারের জন্য হাফ অফ এম আর স্কোয়ার হয়। আর ওমেগা যেহেতু ভি বাই আর, তাহলে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার হবে, এখানে কাটাকাটি যাচ্ছে। তাহলে আস্তে আস্তে 3/4 এম ভি স্কোয়ার। এখন মানটা বসাই দিলে হবে। বুঝছি। এখানে একটা নিরেট গোলক আছে, তো এই নিরেট গোলকটা এখান থেকে এখানে নিচে নামছে, সর্বোচ্চ বিন্দু থেকে সর্বনিম্ন বিন্দুতে। এখানে সর্বনিম্ন বিন্দুতে বেগটা কত হবে এটা বের করো। এম জি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। না, এখানে তো নিরেট গ্রুপ দেওয়া আছে, তো এটা ওইটা দিতে হবে না। এমজিএস ইকুয়াল হবে হাফ অফ এমভি স্কোয়ার প্লাস হাফ অফ আই ওমেগা স্কোয়ার। কারণ একসাথে গড়াচ্ছে আবার সামনে আগে যাচ্ছে, দুইটা গতি আছে না, দুইটা গতির জন্য দুইটা। এটা হচ্ছে ই কে ট্রান্সলেশনাল, আর এটা হচ্ছে ই কে রোটেশনাল। জিএসটা কি পুরো কাজ করবে? হ্যাঁ পুরোটাই, কারণ এখান থেকে এই পর্যন্ত আসছে, তো হাইটটা এটা। স্থির শক্তির কোনো কোনো রোটেশনাল ট্রান্সলেশনাল এরকম কিছু নাই। স্থির শক্তি ওই দুইটা বিন্দুর অবস্থানের উপর নির্ভর করবে। ওই দুইটা বিন্দুর যখন ভার্টিক্যাল ডিস্টেন্স যত বেশি হবে, স্থির শক্তি তত বেশি হবে। বুঝছি। এখন এখান থেকে তুমি ওমেগা থেকে ভি বের করতে পারবা, এটা নিজে 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 করবা। এখান থেকে ভি আসবে 10/7 GH, আর না পাইলে বলিও। এখন এখানে একটা হাত পাখা দেওয়া আছে, তো এটা হচ্ছে হ্যান্ডেলটা,
আর এটা হচ্ছে পাখার অংশটা, কোল অংশটা। আর 10 সেন্টিমিটার, এম হচ্ছে 500 গ্রাম, আর ওমেগা হচ্ছে 0.25 রেডিয়ান পার সেকেন্ড। এখান থেকে গতিশক্তি বের করতে পারবো না? I omega square. এখন আইটা কিন্তু এখানে আলাদা হবে। নর্মালি আই কত হয়? হাফ অফ এম আর স্কোয়ার। হ্যাঁ আর এখানে যেহেতু এই অ্যাক্সিস বরাবর প্লাস এখানে যে ডিস্টেন্সটা ওটা, তার মানে হচ্ছে সমান্তরাল লক্ষ্য কতটা আসবে। ওখান থেকে আই হবে আইজি প্লাস এম এইচ স্কোয়ার, এর সূত্র জানা আছে মনে হয়। তাহলে 1/4 mr² প্লাস এম আর স্কোয়ার, তাহলে 5/4 mr²। এটা জানা থাকলে হবে। এটা বুঝছো কি? হ্যাঁ তাহলে এটা ওয়ান বাই সমস্যা নাই। 1/4টা হরিজন্টালি ঘুরছে সেজন্য না। হ্যাঁ, 1/4 আসছে আবার তোমার লম্ব অক্ষ উপপাদ্যের কারণে। তোমার নর্মালি এখান থেকে শুরু করে এই নিচ পর্যন্ত, এটা ধরো একটা কি ডিস্ক, এই ডিস্কের জন্য কি হাফ অফ mr² হয়। হ্যাঁ এটা হচ্ছে জেড অক্ষ বরাবর। এখন এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর সেম হবে। এটা আই, এটা আই যদি হয়, তাহলে এটা আই এক্স, এটা যদি আই ওয়াই হয়, তাহলে কি হয়? আই এক্স প্লাস আই ওয়াই সমান আই জেড হয়। হ্যাঁ আর এদের যদি সেম, তাহলে 2i ইকুয়াল হবে আই জেড। আই জেড মানে হচ্ছে হাফ অফ mr²। তো এখান থেকে আস্তে আস্তে আই ইকুয়াল 1/4 mr²। এটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য, লম্ব অক্ষ। আর এটা হচ্ছে সমান্তরাল অক্ষ। এই চ্যাপ্টারে আরো অনেক ম্যাথ আছে, তো আজকে তো হবেই না। নেক্সট ক্লাসে করেন। আচ্ছা, নেক্সট ক্লাসে করাবো। তোমরা এই ম্যাথ গুলো দেখো, হ্যাঁ আর কেমিস্ট্রি কি পড়বো ওটা জানাই দিও, কারণ এর আচ্ছা পরের দিন তো এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ওই দিন আবার কেমিস্ট্রি শুরু করতে হবে মনে হয়, আচ্ছা যদি সময় থাকে। তো ওটা গ্রুপে জানাই দিও। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে।